নমস্কার, আমি রীতি আর আপনারা শুনছেন রীতির অডিও ক্যাফে। আজকের নিবেদন একটু অন্যরকম। আজকে একটা ভিন্নধর্মী গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের নিবেদন বিপিন বিহারী চক্রবর্তীর লেখা একটি বাস্তবধর্মী সামাজিক গল্প, ফুলশয্যা। হুগলি শহরে একটি ক্ষুদ্র গলিতে প্রাণধন বসুর বাস। প্রাণধনবাবু একজন মধ্যবিত্ত গৃহস্থ ব্যক্তি। নলিনী তাহারই কন্যা। প্রাণধনবাবুর সংসারটা তাহার গৃহিণী, কন্যা এবং নবম বয়স্ক একটি পুত্র এবং একটি দাসী দ্বারা গঠিত। ইহা ব্যতীত কতগুলো গাভীও প্রতিপালিত হইত। বাড়িখানে ৬-৭টি গৃহবিশিষ্ট দ্বিতল। প্রাণধনবাবু নিকটস্থ চন্দননগরে জৈনিক জমিদার মহাশয়ের হিসাবরক্ষকের কাজ করিতেন। বেতন অতি সামান্য হইলেও মিতব্যয়ে কোনরূপে পরিবার প্রতিপালন করিতেন। কন্যা নলিনী বড় হইল, এখনো বিবাহ দেওয়া হইল না। এই চিন্তায় বসু দম্পতিকে আকুলিত করিয়াছে। কন্যাটি অতুলনীয় সুন্দরী বলিয়ায় বালিকাকাল হইতে ২-১ ঘটক যাতায়াত করিত, কিন্তু নলিনী তাহার পিতামাতার অতি আদরের বলিয়া এতদিন তিনি গ্রাহ্য করেন নাই। এক্ষণে ব্যতিব্যস্ত হইয়া বেড়াইতেছেন। এই সময় একজন ঘটক কলিকাতা হইতে একটি সম্বন্ধ লইয়া আগমন করিলেন। কন্যা দেখিয়া তাহার পছন্দ হইল। যাইবার সময় তিনি বলিয়া যাইলেন, এই বিবাহ তিনি নিশ্চয়ই দিয়া দিবেন। কিছু দিবস পরে উক্ত ঘটক মহাশয় কলিকাতা হইতে একজন বাবুকে কন্যা দেখাইতে লইয়া আসিলেন। তাহার নাম চারুচন্দ্র ঘোষ। কলিকাতায় বংশী দত্তের গলিতে বাস। কোনো সওদাগরের অফিসে কর্ম করেন। ইনিই পাত্রের পিতা। কন্যা দেখিয়া চারুবাবু প্রীত হইলেন এবং এই স্থানে পুত্রের বিবাহ দিবেন এরূপ আশা দিয়ে গেলেন। ২-১ দিবসের মধ্যে প্রাণধনবাবু আধুনিক প্রথা অনুসারে একখানি ফর্দ পাইলেন এবং তাহার সহিত সমস্ত আশা ত্যাগ করিতে বাধ্য হইলেন। তাহার কারণ ফর্দে নগদ মুদ্রা ২,০০০, স্বর্ণ ৫২ ভরি, রৌপ্য ২৫০ ভরি, ঘড়ি, চেন, খাট, বিছানা ইত্যাদি সন্নিবেশিত ছিল। আজকাল পাঠাদিগকের দাম এইরূপই দাঁড়িয়েছে। কতদূর যে স্থির থাকিবে তাহাও ভবিষ্যতের গর্ভে। যা হোক, প্রথমত বসু মহাশয় অনেক প্রকার মিনতি করিয়া ফর্দ কমাইতে লিখিলেন, কিন্তু যাহা কমিল তাহাও অতি সামান্য। তখন বসু মহাশয় একান্তই এই সম্বন্ধের আশা ত্যাগ করিলেন। তিনি আশা ত্যাগ করিলেন বটে, কিন্তু ঘটক চূড়ামণি তাহাকে ত্যাগ করিতে পারিলেন না। তিনি উভয় বাড়িতে যাতায়াত করিয়া অনেক দর কষাকষির পর ঘোষাল মহাশয়ের পুত্রকে কুলক্রিয়া করিতে হইবে ইত্যাদি কারণ দেখাইয়া নগদ অর্থ ১,০০০ এবং অপরদিকেও কিছু কিছু কমাইতে সম্মত করাইলেন। প্রাণধন বাবুও বাধিত হইলেন। ক্রমেই পাকা দেখা আশীর্বাদ সম্পন্ন হইল। দিন স্থির হইল। প্রাণধন বাবু জমিদার মহাশয়ের নিকট কন্যাদায় জানাইলেন। তিনি যথেষ্ট সাহায্য করিবেন স্বীকৃত হইলেন। জমিদার মহাশয়ের সাহায্য সত্ত্বেও তাহার নিকট নগদ কিছুমাত্র না থাকা বশত বসত বাড়িখানি তিনি বন্ধক দিলেন। প্রাণধনবাবু বসত বাড়িটি বন্ধক দিয়াও নিজেকে ধন্য মনে করিতে লাগিলেন, কারণ তাহার আদরের নলিনী বড় ঘরে যাইতেছে। স্বর্ণকার ডাকিয়া অলঙ্কার এবং দান সামগ্রীর ফরমাস দিলেন। নলিনীর মাতার আনন্দের আর সীমা নাই, কারণ বড় ঘরে কন্যা বিবাহ, তাহাতে আবার জামাতাটি সচরিত্র এবং বিদ্বান। সুতরাং নলিনী যে শারীরিক এবং মানসিক উভয় সুখেই সুখিনী হইবে তাহাতেও সন্দেহ নাই। পিতামাতার প্রসন্ন মুখ দেখিয়া নলিনীর মুখও প্রসন্ন হইল। নলিনী স্বভাব সুন্দর সুহাসিনী। তাহার পিতামাতার আনন্দে প্রাত সমীকরণ স্পর্শে কমল দলের ন্যায় প্রফুল্ল হইল, পূর্ণচন্দ্রের ন্যায় লাবণ্য ধারণ করিল। নলিনীর বয়স ১৩ বৎসর। আকর্ণ বিস্তীর্ণ নয়নে গভীর কৃষ্ণতারা যেন স্থির। চারুবাবুর বাড়িটি দ্বিতল। ১৭-১৮ খানা ঘর রয়েছে। তাহার পুত্র দেবেন্দ্রনাথ এইবার এলে পরীক্ষা দিয়াছে। খবর এখনো বাহির হয় নাই। চারুবাবুর স্ত্রী, পুত্র, কন্যা, ২-৪ জন দাসদাসী প্রভৃতি অনেকগুলো পরিবার লইয়া সংসার। দেবেন্দ্রনাথ ২০ বর্ষীয় যুবক, গৌরবর্ণ হস্তপদাদি, অঙ্গ প্রত্যঙ্গ বেশ সুগঠিত। দেবেন্দ্র অত্যন্ত শান্ত সুশীল না হইলেও অসৎ চরিত্রের ছিলেন না। চারুবাবুর গৃহিণী অর্থাৎ নলিনীর ভাবী শাশুড়ি, সে শুধু একজন রমণী নয়, তিনি একজন ভয়ানক রকমের মহিলা। পরিবারস্থ সমস্ত লোক তাহার গৃহিণীপনার বিশেষ সুখ্যাতি করিত। সর্বদাই সকলেই সত্রাসে থাকিত। কাহার ওপর কখন কিরূপ গালাগালি বৃষ্টি হইবে ভয়ে প্রায় কেহ কখনো ইচ্ছাপূর্বক তাহার সামনে পড়িত না, পাছে একটি অকারণ তিরস্কার সহ্য করিতে হয়। যদি কেহ কোনো দিবসে তাহার নিকট ভুলক্রমে ভৎসিত না হয়, তবে রাত্রে শয়ন করিয়া সে আপনাকে বহু ভাগ্যবান মনে করিত। কিন্তু সেসব ভ্রম তাহার কদাচাতি হইত। পড়শিরা প্রত্যহ ঘোষগিনীর গুণগান না করিয়া জলও গ্রহণ করিত না। তাহার স্বভাবের কথা লিখিলে আর একটি নতুন গ্রন্থ আরম্ভ করিতে হয়। যাই হোক,
তিনি প্রথমে কর্তাকে জিজ্ঞাসা করিলেন, তারা কত দেবে? কর্তা কহিলেন, নগদ 1000 টাকা। নগদ 1000 টাকার কথা শুনিয়া একেবারে বাড়ি ফাটাইবার মতন চিৎকার করিয়া তিনি কইলেন, কি, আমার লাখ টাকা দেবেনকে দেবে 1000 টাকা? কেন, দেবেনকে আমার ভেসে এসেছে? আরা বড় গরিব, কোথা পাবে বলো? যা দিচ্ছে তাই যথেষ্ট। ছোট লোক তো ছোট ঘরেই মেয়েরকে দিক না, এখানে মরতে এসেছে কেন? মরণ আর কি। যা দিয়েছে তাতেই তার প্রাণ বার হওয়ার উপক্রম হয়েছে, আরো চাওয়া কি ভালো দেখায়? কেন, কেন দেখাবে না? দেবেনকে আমাদের লেখাপড়া শেখাতে হয়নি? কর্তা হাসিয়া বলিলেন, আর লেখাপড়া শিখিয়েছ সে তো তোমারই থাকবে, ও তো আর পরের বাড়ি ঘর করতে যাবে না। বালাই ষাট, ও কেন পরের বাড়ি যাবে ঘর করতে? ও ব্যাটা ছেলে সোনা, চোখ খাকিতে জামাই দিতে হলে প্রাণ বেরিয়ে যায়। এ মেয়ে আমি কখনো হতে দেবো না বলে দিচ্ছি। কথা দিয়েছি, এখন কি আর অমত করতে আছে বলো? পাখা দেখা পর্যন্ত হয়ে গেল। বয়ে গেল, আমি দেবেনকে বিয়ে দেবো না। বউটা বড় সুন্দরী গো, তাই তো আমার ইচ্ছে। আর গোল করো না, বউ দেখলে তখন কিচ্ছু চাইবে না। আচ্ছা দেখা যাবে, বউ যদি সুস্থির না হয় কি মুখের গড়ন ভালো না হয়, তবে দেখো আমি তাকে জমের বাড়ি পাঠিয়ে ছাড়বো, তারপরে আবার দেবেনের বিয়ে দেব। কর্তা আর কিছু বলিতে সাহস পাইলেন না। এরূপ গৃহিণীর বিষয়ে কেহ অবিশ্বাস করেন না। বসু মহাশয় যথাসাধ্য তাহার ক্ষুদ্র বাড়িটিকে সজ্জিত করিয়াছেন। বরসভা আলোকময় আলোকিত, দ্বারে রুশনচুকি ইমন রাগে আলাপ করিতেছে। অন্তপুরে দেশ বিদেশ হইতে আনিত কুটুম্বুতে পরিপূর্ণ। তাহারা কেহ কেহ কোনো কাজে নিযুক্ত, কেহ বা রসালাপে ব্যতিব্যস্ত। অদ্য অনেকগুলি সমবয়স্কা একত্রিত হইয়া নলিনীকে নানাবিধ রহস্য করিতেছে। বাহির বাড়ি ক্রমেই নিমন্ত্রিত ব্যক্তিগণে পূর্ণ হইতে লাগিল। রাত্রি 9টার সময় মহা আড়ম্বরে বর পৌঁছিল। প্রতিবেশী বালক বালিকারা যা করিতেছিল তাহারা তা ত্যাগ করিয়া বর আনিতে ছুটিল। বর বাড়িতে প্রবেশ করিলে মাঙ্গলিক শঙ্খধ্বনি হইতে লাগিল। তৎপর বর সভাস্থ হইলে ভিতরের গবাক্ষ হইতে পুরনবাসীরা বর দেখিতে লাগিল। নিন্দাকারিণীরা বরের চেহারা দেখিয়া অত্যন্ত দুঃখিত হইল, কিন্তু কিছু বলিতে পারিল না। প্রায় সমস্ত ব্যক্তিগণের আহার হইলে লগ্ন উপস্থিত হইল। নরসুন্দর মহাশয় আসিয়া বরকে উঠাইল। তখন বরকর্তা চারুবাবু আসিয়া টাকা চাইলেন। বসুজা মহাশয় 1,000 মুদ্রার কোম্পানির কাগজ দান সামগ্রীর সহিত যথাস্থানে রাখিলেন। সম্প্রদানের সময় বরকর্তা লক্ষ্য করিয়া দেখিলেন কন্যা রঙে অধিক অলঙ্কার নাই, যাহা আছে তাহা নতুন বলিয়া বোধ হইল না। তখন তিনি বসু মহাশয়কে বলিলেন, মহাশয়, এ কিরূপ ভদ্রতা? সমস্ত অলংকার কোথায়? প্রাণধনবাবু তখন সমস্ত ব্যাপারটা বুঝাইয়া বলিলেন, আর জমিদার মহাশয়ের নিকট আমার যা সাহায্য পাইবার কথা ছিল তাহা এখনো পাই নাই, সুতরাং স্বর্ণকারের নিকট হইতে অলংকার আনা হয় না। জমিদারের নিকট না পাইবার কারণ দেওয়ান কলকাতায় গিয়েছেন, আসিবার কথা ছিল, কেন আসে নাই বলিতে পারি না, আসিলেই দিবেন। কথাগুলি বুঝি চারুবাবুর বিশ্বাস হইল না। তিনি ক্রুদ্ধ ভরে বললেন, ও অলংকার বাজারে, আর আপনি কন্যা বিবাহ দিতে আসিয়াছেন, এরূপ ভদ্রতা আমি নতুন দেখিতেছি। যাই হোক, আমার অপরাধ লইবেন না, আমি অলংকার বা তার উপযুক্ত মূল্য না লইয়া পুত্রের বিবাহ দিতে পারছি না। প্রাণধনবাবু মাথায় হাত দিয়া বসিলেন, অস্পষ্ট সুরে কহিলেন, ও উপায়? কথাটা পুরোহিতের কর্ণে প্রবেশ করল। তিনি কহিলেন, উপায় ভগবান, আপনি আর একবার জমিদার মহাশয় বাড়ি যান, দেখুন দেওয়ান আসিয়াছেন কিনা। বসু মহাশয় প্রস্থান করিলেন। বিবাহ বন্ধ রহিল। যথাসম্ভব শীঘ্র জমিদার বাড়ি যাইয়া বসু মহাশয় দেখিলেন দেওয়ান মহাশয় আসেন নাই। চক্ষু দিয়া তাহার জল ঝরিল। কাঁপিতে কাঁপিতে বাড়ি আসিয়া চারুবাবুর পা জড়াইয়া ধরিলেন, কহিলেন, মহাশয়, মহাশয় রক্ষা করুন, এই রাতে আমার জাতি রক্ষা করুন, কাল যেখানে হইতে হয় দিব। চারুবাবুর হুকুম হইল। বিবাহ চলিল। ক্রমেই সকাল শেষ হইল। পরদিবস প্রত্যুষে জমিদার বাবু ভবনে যাত্রা করিলেন। সেখানে শুনিলেন যে দেওয়ান তখনও আসেন নাই। তিনি সেই স্থানে অপেক্ষা করতে লাগিলেন। এদিকে চারুবাবু বর লইতে আসিলেন। বসুবাবুকে দেখতে না পাইয়া তিনি ভাবিলেন তিনি পালিয়া গিয়াছেন। যত বিলম্ব হইতে লাগিল তাহার সন্দেহ তত বদ্ধমূল হইতে লাগিল।
অবশেষে একজনকে তিনি স্পষ্ট জিজ্ঞাসা করিলেন, মহাশয়, তিনি গেলেন কোথায়? বেলা 10টা অবধি বসু মহাশয় মনিব বাড়িতে অপেক্ষা করিয়া দেওয়ান মহাশয়ের কোনো সংবাদ না পাইয়া স্বয়ং জমিদার মহাশয়কে গিয়া মিনতি করিলেন। তাহার নিকট হইতে উত্তর আসিল, দেওয়ান আসিলেই পাইবে। তখন তিনি হতাশ হইয়া বাড়ি ফিরিলেন। ব্যগ্র হইয়া চারুবাবু কহিলেন, কই মহাশয়? প্রাণধনবাবু কহিলেন, মহাশয় তিনি আসেন নাই। কথা কয়টা কহিতেই তাহার চোখে ধারা বহিল। চারুবাবু কহিলেন, ভদ্রতা করিয়া যথেষ্ট হইয়াছে, এক্ষণে কি করিতে চান বলুন। প্রাণধনবাবু কহিলেন, মহাশয়, এখন আপনি যা ইচ্ছে বলিতে পারেন। যার কথা ঠিক নাই তার অন্য কথা কহাই অন্যায়, এইমাত্র আমি বলিতে পারি। আমি জুয়াচোর নই। স্ট্যাম্পের ওপর রীতিমতো লেখাপড়া করিয়া হ্যান্ড নোট দিতে আমি এখনই পারি, যদি অনুগ্রহ করিয়া গ্রহণ করেন। অবশেষে তাহাই হইল। 1000 টাকার হ্যান্ডলোট লিখিয়া দিয়া বসুজা মহাশয় তখনকার মতো নিষ্কৃতি পাইলেন। গৃহে কিছু টাকা ছিল। স্বর্ণকারের নিকট হইতে 2-4খানি অলঙ্কার আনিয়া দিলেন। নতুন পুরাতন অলঙ্কার, 1000 টাকার হ্যান্ডনোট, 1000 টাকার কোম্পানির কাগজ, বধূ এবং পুত্রর প্রভৃতি লইয়া চারুবাবু যাত্রা করিলেন। জানি না শুভক্ষণ কি কুক্ষণে বরকন্যা বিদায় হইল। এখানে বরকন্যা আসিতে বেলা প্রায় 2টা হইল। গৃহিণী বরণ করিয়া বরকন্যা গৃহে আনিলেন। তখন গৃহিণীর আশীর্বাদ করা দূরে গেল। রুদ্রমূর্তি ধারণ করিয়া তিনি কর্তার নিকট যাইয়া কহিলেন, গয়নায় তো কম কেন, পুরান কেন, নগদ টাকা কোথায়? কর্তা নগদ টাকা কোম্পানির কাগজ হাতে দিয়া যথাযথ বর্ণনা করিলেন। এই সমস্ত বাজে কথা শুনিয়া গৃহিণী সংহারিণী মূর্তি ধারণ করিয়া কোম্পানির কাগজ পদতলে তুলিয়া ঝাঁটা লইয়া গৃহের বাইরে ফেলিয়া দিলেন। কর্তা বিনা বাক্য ব্যয়ে পশ্চাৎবর্তী হইলেন। যথায় নলিনী যুবতী, বৃদ্ধা, পৌর, বালিকা এবং প্রভৃতির মধ্যে নানারূপ সমালোচিত হইতেছিল। কথায় কথায় হারামজাদের ঘরের মেয়ে বলিয়া ঝাঁটা তুলিলেন। কর্তা বলিলেন, আরে আরে করো কি, ওর কি দোষ? বলিয়া ঝাঁটা কাড়িয়া লইলেন। গৃহিণী তখন ঝাঁটারূপ মহামন্ত্র শূন্য হইয়া অকথ্য গালিগালাজ করতে লাগিলেন। তখনকার ভাব দেখিয়া ভয়ে সকলেই কাঁপিতে লাগিল। বাড়ি মহা অশান্তিময় হইয়া উঠিয়াছে। অবশেষে গৃহিণী গালাগালিতেও ক্ষান্ত না হইয়া অঙ্গুলির দ্বারা নলিনীর 2 গণ্ডস্থল টিপিয়া দিলেন। এরূপ টিপিলেন যে তাহার মুখের ভিতর হইতে রুধির নির্গত হইতে লাগিল। নলিনী অনুচ্চ সুরে মাগো বলিয়া কাঁদিয়া উঠিল। তাহার সহিত যে দাসী আসিয়াছিল সে কহিল, ওগো তোমরা করো কি? বাপের দোষে কি বেটিকে মেরে ফেলবে? তখন গৃহিণী উত্তর করিল, তবে রে হারামজাতি, চুপ কর। ফের কোনো কথা বললে ঝাঁটা মেরে তাড়িয়ে দেব। বন্দির বেটি, উঁচু কথা। বাপের বাড়ি পেয়েছিস নাকি? অন্য দাসী হইলে তখনই প্রস্থান করিত, কিন্তু সে নলিনীকে মানুষ করিয়াছিল। সুতরাং আর কিছু না বলিয়া নীরবে কাঁদিতে লাগিল। ক্রমেই রাত্রি বাড়িল। গালাগালি কিছু থামিলে দেবেন্দ্রনাথের ভগিনী নববধূর জন্য আহার আনিল। নলিনী আহার করিল না, সুতরাং দাসীও আহার করিল না। এই শুনিয়া গৃহিণী কহিলেন, থাক, উপসী থাক। রাত্রি প্রভাত হইল। আজ ফুলশয্যা। কিছু বেলা হইলে দুস্তুর মতো বাপান্ত করিতে আরম্ভ করিলেন। এদিকে যান, ওদিকে যান, আর মধ্যে মধ্যে আসিয়া গালাগালি দেন। একটি কক্ষে বসিয়া নলিনী চোখের জল ফেলিতেছে। এমন সময় দেবেন্দ্রনাথ হঠাৎ তথায় প্রবেশ করিলেন। দেখিলেন নবপরিণীতা তাহার মাতার তাড়নায় কাঁদিতেছে। দেবেন্দ্রর নলিনীকে অতিশয় মনোনীত হইয়াছিল। তাহাকে কাঁদিতে দেখিয়া তাহার চোখেও জল আসিল। মনে মনে ভাবিলেন তার জন্য মাতাকে একবার বলিবেন, কিন্তু লজ্জা আসিয়া বাদ সাধিল। জানি না কেন সেও একটু অন্য গৃহে দ্বার রুদ্ধ করিয়া চোখের জল ফেলিতে লাগিল। সমস্ত দিন কাঁদিয়া বৈকালে গালাগালি থামিলে নলিনী একটু স্থির হইল। দাসীও একটু নিশ্চিন্ত হইল। তখন কেন বলতে পারি না, তাহাকে যে জল খাবার দেওয়া হইয়াছিল তাহা হইতে নলিনী কিছু আহার করিল। দাসীও নিশ্চিন্ত হইয়া কাপড় লইয়া চলিয়া যাইবে। এরই মধ্যে দেবেন্দ্রনাথের মাতা আসিয়া কহিলেন, গয়না দিক আর না দিক, ওকে আর কখনো বাপের বাড়িতে পাঠাবো না। আবার দেবেনের বিয়ে দেব। ইহা শুনিয়া নলিনীর বুক ফাটাইবার উপক্রম হইল। দাসীকে কইল, বাবা তোমার আফিং নিয়ে যাবার জন্য পয়সা দিয়েছেন? কই না তো, আমায় অনেক বলেছেন। আমি মনে করেছিলাম তোমায় পয়সা দিয়েছেন। তা যখন মনে হইল এবেলা তোমার কাছে রেখে দাও। এই বলিয়া তাহার হস্তে পয়সা দিয়া বলিল, আধ ভরি এনো। মনে কোনো কু না ভাবিয়া ঝি আফিং আনিয়া তাহার হস্তে দিল। নলিনী তাহাকে দেখাইয়া বাক্সের মধ্যে রাখিল। তৎপরে সে অন্তরাল হইতে সমস্তটা একেবারে সেবন করিল। সন্ধ্যার কিছু পরেই প্রাণধনবাবুর বাড়ি হইতে ফুলশয্যা আসিল। প্রাণধনবাবুর যতদূর সাধ্য ততদূরই তিনি ফুলশয্যা পাঠাইয়াছিলেন।
কিন্তু ঘোষকিন্নির তাহা মনোনীত হইল না। পা ছড়াইয়া উপবেশন করিয়া একটি একটি করিয়া খুদ ধরিতে আরম্ভ করিলেন। ও মা, ছি ছি ছি, এ কি ফুলসজ্জা দেওয়ার ছিরি! ছোট লোকেরা কি কখনো বাপের জন্য ফুলসজ্জাও দেখেনি? কেন এইরকম একখানা পার্সি শাড়ি দেওয়ার কি দরকার ছিল? কোনো দামি শাড়ি কি বাজারে ছিল না? এই একটা বিশ্রী জামা ছাড়া আর কি কোনো জামা মেলে না? তা হবে কেন? তাতে যে 2 পয়সা বেশি খরচ হবে। ওই দেখো না, সেদিন মিত্তিরদের বড় নন্দের ছেলের বিয়ে হলো, তা কি সুন্দর চমৎকার ফুলসজ্জা দিয়েছিল। আহা, দেখলে চোখ জুড়োয়। জিনিসই বা কত কত ফুল, কত গন্ধ। আহা, তাই থেকে নিয়ে মালতী আমার মাথায় একটু ঢেলে দিল। কি চমৎকার গন্ধ! মাথা যেন একেবারে ঠান্ডা হয়ে গেল। আবার তার নামও তেমনি, কুন্তলিন। আরেকটা শিশির ছিপি খুলে নাকের গোড়ায় নিয়ে এলো। প্রাণটা যেন নেচে উঠল। নামটি শোনো, দিলখুশ। যেমন গন্ধ তেমন নাম, তাছাড়া কি একটা দিতে নেই? কত খরচ বলো? 12 টাকা দিলেই 1 বাক্স পাওয়া যায়। দেবর মুখে শুনেছি কে নাকি বউবাজারে এইচ বোস না কে সেসব তৈরি করছে। তা কি বলবো বলো, সবই অদৃষ্ট। বাস্তবে কি ঘোষকিনির দুঃখ হবার কথা। এত জিনিস দিয়েছে, কিন্তু লোক 2-3টির বেশি পাঠায় নাই। শেষে বকুনি ক্ষান্ত দিয়া সকলে বর কন্যাকে আহারাদি করাইয়া ফুলশয্যা বাড়ি শয়ন করাইয়া দিল। তাহার পর কেহবা আড়িপা দিল, আর কেহবা প্রস্থান করিল। শয়ন করিয়া প্রথমত নলিনীর গা ছিনছিন করিতে লাগিল। তারপর ক্রমে গাত্রদাহ, আক্ষেপিতাদি উপসর্গ প্রকাশ করিয়া শেষে নিঝুম হইয়া পড়িল। প্রথমে দেবেন্দ্র কিছু বুঝিতে পারিল না, কথা কইবার জন্য উৎসুক হইয়া পড়িল। অনেক পরে কহিল, নলিনী, নলিনী কাঁদছো কেন? নলিনী প্রথমত স্বামীর বুকে হস্ত দিয়া করিল। দেবেন্দ্র দেখিল নলিনীর চক্ষে জল। হস্ত ধারণ করিয়া কহিল, নলিনী কাঁদছো কেন? মা যদি কিছু বলে থাকেন তবে তবে আমার অনুরোধ, কিছু মনে করো না। মনে করো তোমার মা হলে কি করতে? আমায় ক্ষমা করো, আমি আফিম খেয়েছি। দেবেন্দ্র চমকিত হইয়া শয্যায় উঠিয়া বসিল। কহিল, হ্যাঁ হ্যাঁ নলিনী, আফিম খেয়েছো? না না না, সত্যি বলো। হ্যাঁ, মিথ্যে নয়। ও মাগো! দেবেন্দ্র ক্রন্দন করিয়া কহিল, নলিনী, নলিনী, কেন তুমি আমার ঘরে এলে? হতভাগে অদৃষ্টে এমন রত্ন সহিবে না। ও মা, মা তুমি এসে দেখে যাও, আমার আমার কি সর্বনাশ করিলে। নলিনী, নলিনী, কেন তুমি আফিম খেলে? মা, মা আমার ফুল সজ্জা দেখবে, এসো। আমায় ক্ষমা করো, মরে যাই গো। মা, মা। দেবেন্দ্র তখন পাগলের মতো মা মা বলিয়া গৃহ হইতে বাহির হইল। সকলকে ডাকিয়া দিয়া ডাক্তার আনিতে ছুটিল। পল্লীতে একজন ডাক্তার ছিল, তাহার সহিত ইহাদের বেশ আলাপ ছিল। দেবেন্দ্র তাহাকে ডাকিয়া আনিল। তিনি আসিয়া পরীক্ষা করিয়া মুখ বিকৃত করিয়া কহিলেন, বাঁচিবার কোনো আশা নাই, আফিমের বিষ সিস্টেমে প্রবেশ করিয়াছে। ডাক্তারের মুখে বাঁচিবে না শুনিয়া দেবেন্দ্র মাতার দিকে চাহিলেন। মা, ও মা, তুমি কি করলে? মা, আজ আমার ফুল সজ্জা। মাতা কহিল, দুঃখ কি বাবা, এ বউ যাই যাক, আমি ভালো বউ আনবো তোর জন্য। দেবেন্দ্র কহিল, মা, তুমি কি? এই বলিয়া দেবেন্দ্রনাথ বাহির হইয়া গেলেন। কেহ জানিল না যে সে জন্মের মতো বাহির হইল। তাহার হৃদয়ে তখন নলিনীর শেষ কথা, ক্ষমা করো। প্রভাতের 2 ঘণ্টা পূর্বে দেখা গেল দেবেন্দ্রনাথের শরীর উদ্যানস্থিত পুষ্করিণীতে ভাসিতেছে। দেবেন্দ্রর পিতামাতা মরমে মরিয়া হইয়া এই পাপ পৃথিবী পরিত্যাগ করিয়াছে। তারপর যাহা তাহা বলিবার আবশ্যক নাই, আমাদের ফুলশয্যা প্রভাতের সঙ্গে সঙ্গেই শেষ হইয়াছে। রীতির অডিও ক্যাফেতে আজকে আপনারা শুনলেন বিপিন বিহারী চক্রবর্তী রচিত একটি সামাজিক গল্প ফুলশয্যা। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং পরবর্তীতে আপনারা কোন গল্প শুনতে চান তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।